প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় অর্থ সংকটে আর্থিক প্রতিষ্ঠান, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ হবে তো? প্রিয় দর্শক শ্রোতা, প্রাসঙ্গিক কিছু তথ্য জানিয়ে আজকের আলোচনার সূত্রপাত করতে চাই। দেশের আর্থিক খাত এক গভীর সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। নিয়ন্ত্রক সংস্থাগুলোর তৎপরতায় দেশের আর্থিক খাতের নিত্য নতুন দুঃসংবাদ বেরিয়ে আসছে। সরকারি, বেসরকারি ব্যাংক, বিমা এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বা লিজিং কোম্পানিগুলোর মাধ্যমে সাধারণ জনগণের বিনিয়োগের লাখ ও কোটি টাকা লুটে নেওয়া হয়েছে। সরকারের আশ্রয় প্রশ্রয়ে থাকা ঘনিষ্ঠ ব্যবসায়ী, রাজনৈতিক নেতা ও বিভিন্ন পেশাজীবীরা নামে বেনামে ঋণ নিয়ে পাচার করেছে। আর এতে রাষ্ট্রায়ত্ত, বিশেষায়িত ও বেসরকারি মিলিয়ে মোট 23টি ব্যাংক বর্তমানে মূলধন ঘাটতিতে হাবুডুবু খাচ্ছে। 82টি বিমা কোম্পানির মধ্যে 32টির আর্থিক ঝুঁকিতে রয়েছে এবং ব্যাংক ও বিমা খাতের মতোই ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো বর্ণনাতীত চ্যালেঞ্জের মুখে পড়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে এ খাতের মোট 35টি প্রতিষ্ঠানের মধ্যে 20টিরই চরম অর্থ সংকট রয়েছে। এমন বাস্তবতায় আর্থিক খাতের অনেকগুলো প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া এবং একীভূত করবার দিকে এগুচ্ছে সরকার। এই উদ্যোগে কতটা সমাধান হবে সংকটের? এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের ভাগ্যে কি ঘটবে? সর্বোপরি ব্যাংকের আমানতকারী, বিমা গ্রাহক এবং সাধারণ শেয়ার হোল্ডারদের বিনিয়োগের টাকা কিভাবে ফেরত পাবে? আজকের আমাদের আলোচনার মধ্যে এসব প্রশ্নের জবাব খুঁজবার চেষ্টা করব প্রিয় দর্শক। আর এজন্য আমাদের স্টুডিওতে দুজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। একে একে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমার ডানে রয়েছেন মোহাম্মদ আলী হোসেন প্রধানিয়া, চেয়ারম্যান এনআরবিসি ব্যাংক পিএলসি, এবং আমাদের সর্বডানে রয়েছেন নাসির উদ্দিন আহমেদ এফসিএ, সাবেক সভাপতি, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ ICAB। আপনাদের দুজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আর এই আলোচনায় এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকবো আমি সুলতান মাহমুদ। ফিরছি মূল আলোচনায়। আলোচনা শুরু করতে চাই জনাব আলী হোসেন প্রধানিয়া আপনাকে দিয়ে। এই যে আমাদের আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এবং লিজিং কোম্পানি, এই যে চরম সংকটের খবর আমরা নিত্য নতুন পাচ্ছি, এখান থেকে এই খবরের পেছনের কারণ কি? এতদিন তো আমরা দেখেছি যে এই প্রতিষ্ঠানগুলো নিয়ে কোনো আলোচনা ছিল না, সবাই ভালো ছিল, ডিভিডেন্ড দিচ্ছিল। আমরা বছরের পর বছর দেখেছি বিশাল বিশাল মুনাফার খবর আমাদের পত্রিকা বা টেলিভিশন মাধ্যমে প্রচারও হয়েছে। হঠাৎ করে এই সব প্রতিষ্ঠানের এই দুরবস্থার চিত্র কিভাবে বেরিয়ে আসছে? আপনার ব্যাখ্যাটা কি? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে দেশ টিভির দর্শক শ্রোতাদেরকে আমি স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। বেসিক্যালি এই ব্যাংকিং সেক্টর এবং পুরো ফাইন্যান্সিয়াল সেক্টরের, আপনি 3টি সেক্টরের কথা বলেছেন এখানে, ব্যাংক, নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এবং বিমা কোম্পানি। এই 3টি সেক্টরই ফাইন্যান্সিয়াল সেক্টরের মধ্যে একটা বিশেষ রোল প্লে করছে এবং বাংলাদেশের অর্থনীতি এটি বেসিক্যালি একটা ব্যাংক বেসড ইকোনমি। সেখানে বিগত রিজিমে আপনার ব্যাংক থেকে টাকাগুলো ঋণের নামে, এগুলো ঋণ না, ঋণের নামে লুটপাট করে নেওয়া হয়েছে। এবং মজার ব্যাপার হলো, যেই ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ তখনই যদি এগুলোকে আনার্থ করা হতো, বের করে কার্পেটের নিচ থেকে বের করে নিয়ে আসতে হতো, তাহলে দেখা যেত যে আপনার খেলাপির পরিমাণ কিন্তু তখনই এটি 30, 40, 50, 60% চলে যেত। আনফর্চুনেটলি এই রিপোর্টিংগুলো সব জায়গার মধ্যে এভাবে রিপোর্ট করা হয়েছে। খেলাপি ঋণকে ভালো ঋণ হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে। ক্লাসিফিকেশনের হার 10%-এর নিচে ডিক্লেয়ার করা হয়েছে। খেলাপি ঋণের উপরে সুদ চার্জ করে সেগুলোকে ইনকামে আপনার নিয়েছে এবং সেই ইনকাম থেকে সরকারকে ট্যাক্স দিয়েছে এবং যারা বিনিয়োগকারী ছিল
অথবা স্পন্সর ছিল তাদেরকে ডিভিডেন্ড দিয়েছে, যেটি আদৌ কোনোভাবেই ডিভিডেন্ড প্রাপ্য ছিল না। রিজিম চেঞ্জ হওয়ার পরে বাংলাদেশ ব্যাংক যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগের কারণে এগুলো আসলে আগের ঘটে যাওয়া চিত্রগুলো এখন বের হয়ে আসছে এবং একটা বিভীষিকাময় অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাংকিং সেক্টর, এনবিএফআই কথা আপনি বলেছেন, যে এখানে আমি দেখলাম যে সেখানে কালকে বোধহয় কোন পত্রিকায় দেখেছিলাম যে 35টির মধ্যে 20টি নিয়ে নতুনভাবে বাংলাদেশ ব্যাংক চিন্তা করছে। সেখানে বোধহয় এদের টোটাল ঋণের পরিমাণ এই 20টির 26,000 কোটি টাকা। 26,000 কোটি টাকার ভিতরে প্রায় 22,000 কোটি টাকা, প্রায় 22,000 কোটি টাকা ক্লাসিফাইড, হুইচ ইজ 83%। তো এইগুলো নিয়ে তো আসলে এই শ্রেণীবিন্যাসিত ঋণ নিয়ে কিন্তু এই প্রতিষ্ঠানগুলো চলতে পারে না। আমানতকারীদের টাকা দীর্ঘদিন থেকে দিচ্ছে না। বরং সেই জায়গা থেকে বাংলাদেশ ব্যাংকের যে উদ্যোগটা, সেই উদ্যোগটা এর বিকল্প বোধহয় আমার মনে হয় দি বেস্ট পসিবল ওয়ে যে বাংলাদেশ ব্যাংক খুঁজে বের করেছে। এর বাইরে অন্য কোনো রাস্তা ছিল না। অ্যাটলিস্ট এখন আমানতকারীদেরকে নিশ্চয়তা প্রদান করা হচ্ছে যে আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবে। সুতরাং উইথ দ্য প্যাসেজ অফ টাইম রেগুলেটর যে জায়গাগুলোর মধ্যে হাত দিয়েছে সেগুলো থেকে ওভার এ নাইট আপনার এটার পরিবর্তন চলে আসবে আমি সেটা বলি না, বাট যেহেতু প্রসেসটা আরম্ভ হয়েছে, প্রবলেমটা আইডেন্টিফাই করা হয়েছে, এই প্রবলেম আইডেন্টিফাই করার মানে এটা একটা সলিউশনের পথে যাওয়া, বাট এটা ওভারনাইট সলিউশন করার মতো ঘটনা না। এটা সময় লাগবে। হাত দেওয়ার পরেও আপনার এখান থেকে বেরিয়ে আসতে, পর্যায়ক্রমে বেরিয়ে আসতে অনেক সময় লাগবে। ব্যাংকিং সেক্টরের অথবা এনবিএফআইয়ের কথাই যদি বলেন, যে টাকাগুলো বের হয়ে চলে গেছে, অথবা মন্দঋণ বলবো না, মন্দঋণ কিন্তু আদায় হয়, যেই টাকা লুট হয়েছে এই টাকা কিন্তু আদায় হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তো এইখান থেকে বের হয়ে আসতে হলে ব্যাংক অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোকে তাদের একটাই রাস্তা, সেখানে নতুনভাবে ক্যাপিটাল ইনজেক্ট করতে হবে, ফান্ড ইনজেক্ট করতে হবে এবং সেই জায়গা থেকে প্রফিট করতে হবে, এবং দি অনলি ওয়ে ইজ টু মেক প্রফিট, এবং সেখান থেকে রিটার্ন আর্নিং বের করে নিয়ে এসে পর্যায়ক্রমে সময় লাগবে বের হয়ে আসতে। আপনি তো বললেন পর্যায়ক্রমে বেরিয়ে আসতে সময় লাগবে, আমরাও সেটা মনে করি। কিন্তু এই যে বের হয়ে গেল, আপনি ব্যাংকের কমার্শিয়াল ব্যাংক, বিশেষায়িত ব্যাংকেও আপনি দায়িত্ব পালন করেছেন এবং শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন। আপনার সেই শীর্ষ পদের দায়িত্ব পালন থেকেই আপনি যদি আমাদেরকে একটু বলেন এই টাকাগুলো কিভাবে বেরিয়ে গেল, যেটি বলা হচ্ছে যে সরকারি আশ্রয় প্রশ্রয়, এর বাইরে সরকারি আশ্রয় প্রশ্রয় বলতে কি কোনো নিয়ম কানুন কোনো কিছু মানা হয়নি নাকি? এগুলো কোনো নিয়ম কানুনের কোনো তোয়াক্কাই করা হয়নি। ধরেন আমরাও তো চাকরি করেছি, আমাদের উপরে প্রেশার যে আসে নাই সেটা না, আমরা হয়তো কম্প্রোমাইজ করিনি, তাই না? যারা করেছে সেই জায়গাগুলো একটা ঋণ। আমি আপনাকে একটা উদাহরণ দিই যে বাংলাদেশে যখন সর্বপ্রথম ক্লাসিফিকেশন আরম্ভ হয়, ঋণ শ্রেণীকরণ এবং প্রভিশনিং যখন আরম্ভ হয়, বিসিডি সার্কুলার নাম্বার 34 অফ 1989, বাংলাদেশের ইতিহাসে প্রথম ঋণ শ্রেণীকরণ এবং প্রভিশনিং চালু করা হয়। এরপরেও কিন্তু আমরা বাংলাদেশ কিন্তু দেখেছে তখন যে হাইয়েস্ট লেভেল অফ ক্লাসিফিকেশন, কিন্তু ওই সময়ের যে লোনগুলো ক্লাসিফাইড ছিল এগুলো কিন্তু ঋণ খারাপ হয়েছিল। কথাটা কিন্তু আমি বলছি যে ঋণ খারাপ হয়ে গেছিল, পর্যায়ক্রমে কিন্তু আমরা কাজ করে, ব্যাংকিং সেক্টরের লোকজন কাজ করে কিন্তু সেখান থেকে একটা লেভেলে আমরা এটাকে উন্নতি করে নিয়ে আসছিলাম। এখন এখানের মধ্যে যদি ঋণ হয়ে থাকে, ঋণের টাকা আপনার পার্সু করলে সময়ের ব্যবধান, যে কোনো পদ্ধতিতে হোক এই টাকা আদায় করা সম্ভব। টুডে অর টুমরো হয় নর্মাল কোর্সে আদায় হবে, রিস্ক্যাজুয়ালের মাধ্যমে আদায় হতে পারে, সেখানে ইন্টারেস্ট ওয়েভার দিয়ে তাকে ম্যানুফ্যাকচারিংয়ে আবার নিয়ে আসা যেতে পারে, বিজনেসে নিয়ে আসা যেতে পারে। আপনার তার মেয়াদটাকে দীর্ঘমেয়াদী করে তার ক্যাশ ফ্লোর সাথে ম্যাচিং করে দিলে হয়তো টাকা আদায় হতে পারে। কিন্তু যেগুলো ঋণ হয় নাই, এই টাকা আপনার নর্মাল কোর্সে আপনার যেভাবে আপনার অর্থঋণ আদালত আইন যদি 2003-এর আওতায় যদি এদেরকে মামলা করা হয়, তাহলে আমি মনে করি যে এই আইনে এদের বিচার হওয়ার কথা না, এদের জন্য আলাদা অর্ডিন্যান্স করা উচিত বলে আমি মনে করি। এটা আমার পার্সোনাল অপিনিয়ন। কারণ একজন খেলাপি ঋণ গ্রহীতা 10 বছর ধরে সে খেলাপি ব্যাংকে টাকা পরিশোধ করার পরে 20 কোটি টাকা নিয়ে 30 কোটি পরিশোধ করার পরেও 5 কোটি খেলাপি হয়েছে। আর একজনের রাস্তার পাশের, আমি সেদিন দেখছিলাম যে চটপটির দোকানে 250 কোটি টাকা দিয়ে ঋণ দিয়েছে। এটা তো ঋণ না ভাই, কথা তো বুঝতে হবে। সুতরাং এই টাকা যেভাবে গেছে ঠিক সেভাবেই আদায় করতে হবে। সুতরাং এখানে ব্যবসা করে টাকা দেওয়ার কোনো সুযোগ নেই।
আদায় করতে হবে। জনাব আলী হোসেন প্রধানী, আপনার আবার আসবো আপনার কাছে। আমরা একটু যেতে চাই আমার নামটা ভুলবো, নাসিরউদ্দিন আহমেদ না এফসি, আমার নাম নেসারউদ্দিন। দেখেন নেসারউদ্দিন আহমেদ এফসি, আপনার কাছে আপনার আমরা যেটা আলী হোসেন প্রধানিয়া ভাই যেটা বলছিলেন যে আসলে এখানটাতে মিস রিপোর্টিং হয়েছে। আপনারা তো আপনার প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং আপনার সংগঠন এই যে ব্যাংকগুলোর আর্থিক অবস্থা এগুলো মূল্যায়ন করেন, পর্যালোচনা করেন এবং সেই হিসেবে আপনারা বিভিন্ন ব্যাংকের আর্থিক প্রতিবেদনও তৈরি করে থাকেন। আপনি কি মনে করেন এই যে এখন আর্থিক খাতের এই যে বিপর্যয়, এর নেপথ্যে কারা, কিভাবে কি হলো, এটি আপনার বিশ্লেষণটা কি? থ্যাংক ইউ মাহমুদ সাহেব, এবং আপনার মাধ্যমে এই চ্যানেল যারা দেখছেন প্রত্যেক দর্শকদেরকেও আমি অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আসলে ব্যাড ডেট প্রভিশন এটা নতুন কিছু না, ব্যাংকিং বিজনেস এটা আছেই। আমার মনে আছে 1986-87-এ আপনার যখন বিএসবি বিএসআরএস, তখন তারাই শুধু লং টার্ম লোন দিত, এবং সেই লং টার্ম লোনে আপনার সেখানেও প্রচুর পরিমাণ ব্যাড ডেট আসছিল। আমি সেই মানে সৌভাগ্যক্রমে আমি সেই ক্যালকুলেশনের মধ্যে ছিলাম। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বললো যে আমাদের 70% ব্যাংক মানে ব্যাড ডেট, কোনো জায়গায় বিএসআরএস তো আরও বেশি ছিল, 84%। বাট বাংলাদেশ গভর্নমেন্ট তখন এটা মানেনি, তখন বললো না, ব্যাড ডেট প্রভিশন এত হবে না, যেহেতু অ্যাসেট আছে এই প্রভিশন আরও কমবে। তখন আমরা আবার রিক্যালকুলেট করে এটা 27% নিয়ে আসলাম। তা এখন ঘটনাটা হচ্ছে আপনাকে একটু পিছনে তাকাতে হবে, এটা নতুন কিছু না। এটা আপনাকে যে ধরেন আমরা 5ই আগস্টের পরে সব জানতে পারতেছি তা না, আমরা আগেই জেনেছি। যে ঘটনাটা হয়েছে, আপনার লোনটা 3-4 ভাবে আপনার ডিফল্ট হয়েছে। একটা হয়েছে সাধারণভাবে একজন ব্যবসায়ী সে ব্যবসা করতে পারে নাই, তার কারণ ফরেন এক্সচেঞ্জ কারেন্সির অভাব ছিল, এলসি খুলতে পারে নাই, যুদ্ধের কারণে পারে নাই, কাস্টমার আসে নাই, বিভিন্ন কারণে সে ব্যবসা করতে পারে নাই, এবং ব্যবসা না করার জন্য সে লোন শোধ করতে পারে না, এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে আপনার পরিকল্পিতভাবে, যেটা উনি বললেন, প্রধানিয়া সাহেব বললেন যে পরিকল্পিতভাবে আপনার মালিক বলেন, ডাইরেক্টর, চেয়ারম্যান যারা বলেন, তারা এখান থেকে টাকা নিয়ে গেছে, মানে বেনামে লোনটা দেখেন, তারা টাকা তো আর এমনি ক্যাশ টাকা ব্যাংক থেকে উঠায় নিতে পারে না, একটা লোন তৈরি করে লোনের মাধ্যমে টাকাটা নিয়ে গেছে, এবং তাদেরই লোকজনরা নিয়েছে। আপনি ইসলামী ব্যাংক বলেন, অন্যান্য যত ব্যাংক আছে। বাট সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, আমি একটা ইদানিং আমি তো ইনভেস্টিগেশন করি অনেক, আমি সার্টিফাইড ফ্রড এক্সামিনারের একজন মেম্বার। একটা ইনভেস্টিগেশন আমার কাছে এসছে, সেটা হলো যে একটা ব্যাংকের চেয়ারম্যান টাকাটা নিয়ে নিছে 400 কোটি টাকা। একজন মানে আপনার সাধারণ একজন বড়োয়ারের একা যে 50 কোটি টাকা লোন নিয়ে ব্যবসাটা চালাচ্ছিল, ওনার অ্যাকাউন্টে 400 কোটি টাকা আপনার ডেবিট করে দিয়েছে। সে বলে যে আমি তো ভাই অ্যাপ্লাই করি নাই, আমি সিকিউরিটি দেই নাই, আমি কোনো প্রপোজাল দেন, এই লোন কোত্থেকে আসলো? বলে কোনো কথা বলবেন না, এই লোন নিয়ে কথা বললে আপনার সমস্যা হবে। উনি দেখবেন যে ভাই 400 কোটি টাকা তো সে লোক ঘুমাতে পারে না, সে তখন কোর্টে গেছে। কোর্ট বলছে ঠিক আছে, তাহলে একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম এটা অডিট করে দেখুক। সেই সুবাদে আমি ঘটনাটা জানতে পেরেছি। এখন কথা হলো, এই যেভাবে ধরেন নামে বেনামে যেভাবে লোনটা নিয়ে গেছে, সেই লোনগুলো আপনার আদায় করা আসলে ডিফিকাল্ট। কারণ এটা, এবং এইখানে যে আপনার ব্যাড ডেট প্রভিশন যে হচ্ছিল, এটার ব্যাপারে গভর্নমেন্ট কিন্তু জানতো। কেন জানতো আমি আপনাকে বলি, উনি ব্যাংকার, উনি আমার চেয়ে আরও ভালো বলতে পারবেন। ব্যাংকের প্রভিশনটা নির্ধারিত হয় বিআরপিটি সার্কুলার অনুযায়ী, এবং সেখানে বলা আছে অডিটর অডিট করছে, আপনার ব্যাংক তাদের মানে বিএল যেটা আছে সেটা বের করে দিচ্ছে, অডিটের পরে বললো যে ঠিক আছে, এটা 100 কোটি টাকা প্রভিশন হবে। কোনো আইনে নাই, কোথাও কিছু নাই, ট্রাইপার্টাইট মিটিং করতে হবে। কেউ কিন্তু বাংলাদেশ ব্যাংকের ইন্সপেকশন টিম, বিআরপিটি সার্কুলার কিন্তু বাংলাদেশ ব্যাংকই দিয়েছে। আবার কেন বাংলাদেশ ব্যাংকের ইন্সপেকশন টিম, জুনিয়র অফিসার, নট ইভেন দ্য ডেপুটি গভর্নর অথবা এক্সিকিউটিভ ডিরেক্টর, জুনিয়র অফিসার এসে বলতেছে যে না, প্রভিশন 100 কোটি দরকার নেই, আপনি 10 কোটি করেন। কেন 10 কোটি করব? এটা যদি করেন আপনি 100 কোটি, তাহলে আমাদের ওয়ার্ল্ড ব্যাংক, আমাদের র্যাঙ্কিং খারাপ হয়ে যাবে, আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর একটা নেগেটিভ ইয়েতে যাবে, আমরা ওয়ার্ল্ড ব্যাংকের লোন পাবো না, আমরা এই পাবো না, সেই পাবো না। এই ধরনের অজুহাত দিয়ে তাদেরকে বাধ্য করা হয়েছে, ইভেন অডিটরকেও বাধ্য করা হয়েছে যে না, আপনি 100 কোটি, এবং মিনিট করা আছে, এটা কোনো মানে মুখের কথা না। তখন মিনিট করতে হয়েছে যে ঠিক আছে, আমরা 100 কোটি বলছি,
আপনি বলতেছেন 10 কোটি, তাহলে মিনিট করে করে এই যে ট্রাইপ্যার্টেট মিটিংটা করা হয়েছে, এইভাবে যে তাদেরকে জোর করে প্রভিশন, তারা কি জানতো না যে এই প্রভিশন হয়ে গেছে, লোন ব্যাড হয়ে গেছে? তখন কি বুঝতে? তাহলে তাই না হবে, তাহলে ট্রাইপ্যার্টেট মিটিংয়ের কথা আসলো কেন? ট্রাইপ্যার্টেট মিটিং বাংলাদেশ ব্যাংক জানতো, মিনিস্ট্রি অফ ফাইন্যান্সও জানতো যে ট্রাইপ্যার্টেট মিটিং করে তারা কি করতে, তারা প্রভিশনটা কমাচ্ছে। প্রভিশন তো হয়ে গেছে, তাহলে সেটা কমানোর কি আছে? প্রভিশন যা আছে তাই হবে। যদি ব্যাড লোন 100 কোটি হয় 100 কোটি আপনি রিপোর্ট করবেন, 80 কোটি হলে 80 কোটি রিপোর্ট। বরং বাংলাদেশ ব্যাংকের উচিত ছিল যে 100 কোটি হলে আরও যাচাই বাছাই করে যে 100 কোটির বেশি হবে কিনা, সেটা না করে বাংলাদেশ ব্যাংক এটাকে সাপ্রেস করে গেছে। এখন সাপ্রেস করতে 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 যখন অ্যাকুমুলেটেড সাপ্রেস এখন বেশি হয়ে গেছে, দেন এখন আপনার বাস্ট করছে এই ঘটনা। কিন্তু এটা যে শুধু 5 আগস্টের আগেই বের হয়েছে তা না, এটা এর আগেই ছিল। না হলে ট্রাইপ্যার্টেট মিটিংয়ের কোশ্চেন কেন আসলো? ট্রাইপ্যার্টেট মিটিংয়ে কেন প্রভিশন ডিসাইড করা হবে যেখানে বিআরপিডি সার্কুলার এখনই ইনফো, এবং বিআরপিডি সার্কুলার বাংলাদেশ ব্যাংকেরই, এমন না যে এটা অন্য কোনো প্রতিষ্ঠান দিচ্ছে, তা না। এই একটা জিনিস আপনার ছিল। আর আমি যেটা বলবো যে এই যে টাকা যে পাচার হয়েছে যেগুলো, মানে বা ধরেন ডাইরেক্টর চেয়ারম্যান, এইসব বোর্ডের বা ইন্স্যুরেন্স কোম্পানি বলেন, ব্যাংক বলেন, নন ব্যাংকিং, এখানে কোনো গভর্নেন্স ছিল না। গভর্নেন্সের প্রচণ্ড অভাব ছিল। ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর দে ডিড নট ওয়ার্ক কম্পিটেন্টলি প্রপারলি। এবং এইখানে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর মোস্টলি নেওয়া হয়েছে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এদেরকে, যারা কথা বলবে না এবং তারা কথা বলতে দেয়ও নাই, এবং ওই মালিকই সব ঠিকঠাক করেছে। এইখানে গভর্নেন্সের প্রচণ্ড অভাব ছিল। ইয়েস, আমি এটাও স্বীকার করি ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের অভাব ছিল। অনেক ফার্ম আছে, আমাদের মধ্যেও চাটাগাঁও অনেক ফার্ম আছে যারা প্রপারলি রিপোর্ট করে নাই। কিন্তু এখানে মানে আমি বলবো যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং যদি গভর্নেন্স ঠিক থাকতো তাহলে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং খারাপ হতো না। কারণ বোর্ড বলতো নো, এটা ঠিক হয় না, আমরা এটা, কারণ আলটিমেটলি ফাইন্যান্সিয়াল রিপোর্টের দায়িত্ব কিন্তু বোর্ডের। বোর্ড ব্যবসা করতেছে, ব্যাংক ব্যবসা করতেছে, বা ইন্স্যুরেন্স কোম্পানি ব্যবসা করতেছে, ইভেন অন্য প্রতিষ্ঠান লিস্টেড কোম্পানি ব্যবসা করতেছে। আলটিমেটলি বোর্ড ইজ রেসপন্সিবল ফর এভরিথিং। তো বোর্ড দেখবে যে আমি যে ব্যালেন্স শিটটা তৈরি করে পাবলিকের কাছে দিচ্ছি বা বাংলাদেশ ব্যাংকে দিচ্ছি, সেটা ডিপোজিটাররা দেখছে সেই ব্যালেন্স শিটটা কি আমার ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে কিনা, আমি কোনো অমিশন করেছি কিনা। চার্টার্ড অ্যাকাউন্টের কাজ হলো যে তাকে যে ব্যালেন্স শিটটা দেওয়া হয়েছে সেই ব্যালেন্স শিটটার মধ্যে ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে কিনা, এবং সে অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল অডিটিং স্ট্যান্ডার্ড অনুযায়ী সে অডিট করেছে কিনা, এই দুইটা। এখন যদি কেউ যদি আপনার ফলস লোন দিয়ে থাকে, সেটার দায়িত্ব এক্সিকিউটিভ কমিটিকে নিতে হবে, ব্যাংকের বোর্ডকে নিতে হবে। কারণ বোর্ড ইজ দ্য মেইন, তারা পলিসি ফর্ম করবে, তারা বোর্ড অ্যাপ্রুভ, তারা লোন অ্যাপ্রুভ করেছে, তারা সব কিছুই করেছে। এইখানে হচ্ছে যে গভর্নেন্সের প্রচণ্ড অভাব ছিল, যার কারণে এই জিনিসগুলো হয়েছে। এবং সব জায়গায় আপনি যেটা বললাম, ব্যাংকে, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তারপরে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি, স্পেশালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনার শত কোটি টাকার অ্যাসেট কেনা হয়েছে, টেন্ডারিং করা হয় নাই, মানে প্রাইসিং করা হয় নাই, ভ্যালুয়েশন করা হয় নাই। এবং এই যে পলিসি চেয়ারম্যান একটা ডিসিশনে সব কিছু করেছে, এবং সেখানে একটা পার্চেস সাব কমিটি, তাও করা হয় নাই। তো এখন এই যে ডিউ ডিলিজেন্সগুলো না করে, ইভেন অনেক ক্ষেত্রে লিগ্যাল, আমরা যে বলি নন এনকামবেন্স সার্টিফিকেট না হয় লয়ারের কাছ থেকে, বা লয়ারের একটা ওপিনিয়ন হয়, সেগুলোও নেওয়া হয়নি। তাহলে এই জিনিসগুলো যে টাকাগুলো নামে বেনামে বেরিয়ে গেছে কোম্পানিগুলোর থেকে, এর জন্য দায়ী হলো বোর্ড, এবং গভর্নেন্সের অভাব ছিল বলে আজকে এটা হয়েছে। এটাই। ধন্যবাদ। আমি আপনাকে এখানটাতে বলি যে আপনি যেটি বলছেন বোর্ড ভালো চলছে না, বোর্ডের ভেতরে অন্যায় অনিয়ম দুর্নীতি আছে, সেন্ট্রাল ব্যাংক আপোষ করেছে, কিন্তু ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট অনুযায়ী আপনার যে সংগঠন বা আপনাদের যে প্রতিষ্ঠান, সেগুলো কি আসলে প্রপারলি কাজ করেছে? তাদের কি কোনো দায়িত্ব ছিল না যে মিস রিপোর্টিং যেগুলো হচ্ছে, বোর্ড আপনাদেরকে যে কাগজগুলো দিচ্ছে, আপনার প্রতিষ্ঠান, আমি আপনার প্রতিষ্ঠানের কথাই বলছি, আপনার প্রতিষ্ঠান নট দেয়ার যে হুদাবাসীর কথাই বলছি, যে আপনাদের যে প্রতিষ্ঠান, এই যে আপনার এটি সংগঠন, সেই সংগঠনের পক্ষ থেকে বা ইন্ডিভিজুয়াল কোনো প্রতিষ্ঠান যারা এই অডিটে গেছে, তাদের কি কোনো রেসপন্সিবিলিটি ছিল না? অবশ্যই ছিল, কিন্তু কোশ্চেন হলো আপনি যখন আপনার হার্টের স্টেন্টিং করাচ্ছেন, কাকে দিয়ে করাচ্ছেন, ওয়েদার দ্যাট ডক্টর ইজ কম্পিটেন্ট অর নট, দ্যাটস এ বিগ কোশ্চেন। এখন আপনি যদি বলেন যে না, আমার হার্টের স্টেন্টিং হবে, আমি কোটেশন নিব, যে কোম্পানি সবচেয়ে কম টাকা দিয়ে আমার স্টেন্টিংটা করে আমি তাকে দিব, এটা কি হবে? এটা কি উচিত? সেকেন্ডলি, আপনারা আপনি দেখেন যেসব কোম্পানিতে অনিয়ম হয়েছে, এইসব কোম্পানি কিন্তু বড় অডিট ফার্মগুলো ছিল না, তারা বেছে ছোট। আপনি লিস্টেড কোম্পানি দেখেন, ভেরি ফিউ লিস্টেড কোম্পানি যেখানে বড় অডিট ফার্মগুলো অডিট করে, যেগুলো করে যারা কথা শুনবে, যারা ওই ধরনের
আপনার একটা যদি মালিক একটা কথা বলে যেটাকে মানে আপনাকে চ্যালেঞ্জ করতে পারে না, সেই ধরনের অডিটরকেই নেওয়া হয়। এটা 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 এই ক্ষেত্রে আমি বলবো হ্যাঁ অনেক ক্ষেত্রে নিছে, এবং সেটা তো আমি বিসেকে রিফর্মস কমিটিতে কাজ করতে গিয়ে দেখলাম 11টা কোম্পানির ইনভেস্টিগেশন হয়েছে, সেখানে অডিটরগুলো ওই রকমই অডিটর। আপনার নাম করা, আপনি স্টক লিস্টেড কোম্পানির অডিটেড করে দেখেন কারা অডিট করছে। এই ব্যাংক এখন ইভেন এখনও আপনি বলেন বাংলাদেশে এখন নতুন আইন করা হয়েছে যে একটা অডিট ফার্ম 6টা ব্যাংকের বেশি অডিট করতে পারবে না। এখন বাংলাদেশে আমরা যদি বলি তাহলে আপনার অডিট ফার্ম 7-8টা অডিট ফার্ম আছে যাদের ব্যাংক অডিট করার এক্সপেরিয়েন্স আছে। এখন এর বাইরে যখন নন ব্যাংকিং ফাইন্যান্স সব কিছু মিলে 100-150 হয়ে যাচ্ছে, এই অডিটগুলো তাহলে বাকি অডিটগুলো কারা করছে? বাংলাদেশ ব্যাংক কিন্তু এই জিনিসটা দেখছে না যে তাদের আদৌ অডিট করার সক্ষমতা আছে কিনা। সবার তো সব সক্ষমতা থাকে না। আমরা কি সবাই সব কিছু করতে পারি? যার যে সক্ষমতা আছে সেইভাবে দিতে হবে। এখন আমরা যখন বললাম যে আমরা যখন চিকিৎসার জন্য ইভেন আমরা যখন একটা লর একটা মামলা নিয়ে যাব, আমরা সবচেয়ে ভালো ব্যারিস্টারকে খুঁজবো, সে আমার মামলাটা। কিন্তু আমি যদি এখন একজন খারাপ লয়ারকে খুঁজি অথবা ওই রকমের স্ট্যান্ডার্ড লয়ার না বা নলেজ ওরকম না, তাকে তো আমার মামলা ওই রকমই হবে। কোন কোন প্রতিষ্ঠানগুলো অডিট করবার যোগ্যতা রাখে তার একটি আলোচনা আপনাদের সাথে আলোচনা হয়েছে। এবং আপনি যে বলছিলেন যে কম পয়সায় বা কম দামের ডাক্তার বা উকিল বাছাই করবার, এখন কেন্দ্রীয় ব্যাংকের সাথে আপনাদের যে আলোচনা হয়েছে বা একটি সিদ্ধান্ত আমাদের কাছে আমরা জেনেছি যে সেখানটাতে কিভাবে আপনাদের মূল্যায়ন করা হবে বা সম্মানী দেয়া হবে সেটিরও একটি অঙ্ক বা একটি কাঠামো নিরূপণ করা হয়েছে। তারপরও কেন এরকম এই আপনার যেটিকে বলা হয় যে হিসেবের যে জায়গাগুলো দেখবার কথা সেগুলো দেখা হচ্ছে না? আপনাকে আবারও ধন্যবাদ। দেখেন, আমি এনলিস্টমেন্টের প্রশ্নে আসি। এনলিস্টমেন্ট বাংলাদেশ ব্যাংক করে, বিসেকও করে, কিন্তু এটা আইসিবির সাথে আলোচনা করে করে তা না। আপনার ফার্মগুলো অ্যাপ্লাই করে, তারা এনলিস্ট করে নেয়। কিন্তু আমরা দেখেছি বিসেকের যেমন 36টা ফার্ম লিস্টেড কোম্পানি অডিট, এই 36টা ফার্মের মধ্যে ব্যক্তিগতভাবে আমি বলছি আপনার 15টার বেশি ফার্ম লিস্টেড কোম্পানি অডিট করার যোগ্যতা রাখে না। আপনি এথিক্যাল স্ট্যান্ডার্ড বলেন, কোয়ালিটি অফ ওয়ার্ক বলেন, তাহলে এগুলো কিভাবে বাকি 21টা ফার্ম তাহলে কীভাবে লিস্টেড হলো সেটা আমরা জানি না। বাংলাদেশে অনেক কিছুই হয়, মানে অনেকে প্রভাব খাটিয়ে করেন, অনেকে তদবির যেভাবে বলি তদবির করে করেন বা এনলিস্টমেন্ট করেছেন ওনারা। দ্বিতীয়টা হলো বাংলাদেশ ব্যাংকেরও একই অবস্থা, ওখানেও এনলিস্টমেন্ট হয়েছে। সেই এনলিস্টমেন্টের মাধ্যমে আপনার ওনারা বলে যে আমরা তো লিস্টেড, কিন্তু তুমি লিস্টেড ঠিকই আছে, বাট তোমার রিয়েল কম্পিটেন্সটা আছে কিনা ব্যাংক অডিট করার, তোমার এক্সপিরিয়েন্স আছে কিনা। কারণ ব্যাংক ইজ এ ভেরি কমপ্লেক্স বিজনেস, আপনার যেভাবে আপনি বলেন। তা ইন্স্যুরেন্স কোম্পানিও একই কথা। এই ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, লিস্টেড কোম্পানি যেটাকে আমরা বলি পাবলিক ইন্টারেস্ট এন্টিটিস, এগুলো করার মতো সেই যোগ্যতা, এথিক্যাল স্ট্যান্ডার্ড এবং আপনার তার রিসোর্সের ফার্মের ওই রিসোর্স, কয়টা ম্যানেজার, কারণ আমি পার্টনার, আমি তো একা কাজ করতে পারবো না, আমার ম্যানেজার থাকবে, আমার ডাইরেক্টর থাকবে, তারাও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। সুতরাং ইটস এ টিম। ওই ধরনের টিম কয়টা ফার্মের আছে এগুলো কোনো বাংলাদেশ ব্যাংকই যাচাই বাছাই করে নাই এবং আপনার বিসেকও করে নাই। তবে আমরা রিফর্মস কমিটিতে কাজ করতে গিয়ে যে কাজটা করেছি, আমরা একটা ফিট অ্যান্ড প্রপার একটা লিস্ট করে দিয়েছি যে লিস্টেড কোম্পানির অডিট করতে গেলে কারা অডিট করতে পারে, তাদের কী যোগ্যতা থাকতে হবে। এবং ইভেন আইপিও অডিট, যখন সে আইপিওতে আসবে, আইপিও অডিট করতে গেলেও তাদের কী যোগ্যতা থাকতে, এটা আমরা একটা ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছি। এবং আমার মনে হয় বিসেক এটা যাচাই বাছাই করতেছে। এবং এই ক্রাইটেরিয়াতে আপনার অযোগ্য লোক, অযোগ্য অডিটর বা ওই ধরনের আনফিট অডিটর ঢোকার কোনো সুযোগ নাই। কারণ ফিট অ্যান্ড প্রপার, আমরা ফিট অ্যান্ড প্রপার, এবং সেটা শুধু যে অডিটরের ক্ষেত্রে করেছি তা না, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের ক্ষেত্রে আমরা করেছি। কে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, তার ফিট অ্যান্ড প্রপার লিস্টটা কী। আচ্ছা, আপনি যেটা বললেন যে রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক একটা অডিটের একটা সিস্টেম করতেছে যে তার ফিও নির্ধারণ করে দিচ্ছে, এখানে আমার একটু ব্যক্তিগতভাবে আমার বক্তব্য এবং আমি স্কোপটা দেখলাম, এটা ঠিক অডিট না, এটা ইনভেস্টিগেশন, এটা আরও বেশি। এটা কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মের পক্ষে সম্ভব না, প্র্যাকটিক্যালি সম্ভব না। কারণ আপনাকে বলি, তারা বলছে প্রত্যেকটা জিনিস অডিটরকে আপনার কনফার্ম সার্টিফাই করে দিতে হবে। আপনার একটা ইভেন আপনার মানে
এলসি খোলা হয়েছে, সেখানে কি কি ধরনের অনিয়ম হয়েছে, এটা দেখতেই আপনার 1-2 বছর লেগে যায়। চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের কাজটা কি? কাজটা হচ্ছে যে এই অডিটের ক্ষেত্রে যে ব্যালেন্স শিট ব্যাংক তৈরি করবে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ব্যালেন্স শিট বা আপনার ইনকাম স্টেটমেন্ট বলেন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ব্যাংক তৈরি করবে, তৈরি করে অডিটরের কাজ, অডিটরের একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ওয়াইজ তাদের একটা অডিটিং স্ট্যান্ডার্ড আছে, সেই অডিটিং স্ট্যান্ডার্ড তারা একটা ওপিনিয়ন ফর্ম করবে যেটা ফেয়ারলি প্রেজেন্ট হচ্ছে। এই যে ওপিনিয়নটা তারা ফর্ম করবে, সেই ওপিনিয়নটা কিভাবে ফর্ম করবে সেটাও অডিটিং স্ট্যান্ডার্ডে বলা আছে। এখন আমি সব কিছু কনফার্ম করে দিব, এটা তো বাস্তবে সম্ভব না। এই যে স্কোপটা দিছে, এই স্কোপটাই আপনার ডিফল্ট। এটা কোন অডিটার, ইভেন আপনি যদি ওই যে আপনার ওই আমরা এক সময় স্কুলে সনেট পড়েছিলাম যে এত হাজার বানরকে যদি এতগুলো টাইপরাইটার দিয়ে বলা হয়, তারপরে এত কোটি বছর পরে তার একটা সনেট তৈরি করতে পারবে, এরকমভাবে বলা হচ্ছিল। তা কথা হলো যে এই জিনিসগুলো তো আপনার এত রিসোর্স কোনো ফার্মের নাই, বা এটা তাদের কাজও না। আপনার ওখানে ওপিনিয়ন বলছে, তারা যে চার্টার্ড অ্যাকাউন্টেন্টদেরকে যখন ব্যালেন্স শিটে দেওয়া হবে, তারা তখন স্যাম্পলিং করবে, স্যাম্পলিং করে তারা সিস্টেমটা দেখবে যে এই প্রপার সিস্টেমটা ঠিক আছে কিনা, কন্ট্রোল সিস্টেমটা আছে কিনা, আইটি কন্ট্রোল আছে কিনা, প্রপার গভর্নেন্স আছে কিনা, এবং এখানে আপনার যে বোর্ড যে ডিসিশনগুলো নিচ্ছে সেগুলো প্রপারলি ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা, এগুলো দেখে তারপরে তারা দেখবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ম্যাটেরিয়াল কোনো মিস স্টেটমেন্ট আছে কিনা, যেটা তাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে। এখন আপনি যদি বলেন সবই তাদেরকে চেক করে কনফার্ম করে দিতে হবে, এটা অবাস্তব। এটা ধন্যবাদ। আমরা আপনি অবাস্তব বলছেন। আমি একজন যিনি ব্যাংকার বা ব্যাংকিং করেন এবং একটি ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে আছেন বোর্ডের, আমি তার কাছে জানতে চাই, জনাব মোহাম্মদ আলী হোসেন প্রধানিয়া, আপনি কি মনে করেন আসলে যে অনিয়ম দুর্নীতি হচ্ছিল ব্যাংকগুলোতে, সেখান থেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা বলছে যে এখন সেন্ট্রাল ব্যাংক সেই অনিয়ম দুর্নীতি বন্ধে যে সমস্ত পন্থা বা যে পথ তারা দেখিয়েছে, এই যে অনিয়ম দুর্নীতি বন্ধে, এগুলো অনুসরণ করবে চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা, ওনারা বলছেন সেটি সম্ভব না। তাহলে এই স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন এটি কাদের উপর নির্ভর করে, কোথায় বর্তায় এটি? ধন্যবাদ আপনাকে। আপনার এখানে আমি একটু পিছন থেকে আসে কথাগুলো হচ্ছিল যে কর্পোরেট গভর্নেন্স নিয়ে কথা হয়েছিল, তাই না? এখানে ব্যাংকের প্রথমেই যেটা কর্পোরেট গভর্নেন্সের মূল জায়গাটা হলো বোর্ডের কাছে। ইটস দ্য ডিসিশন অফ দি বোর্ড যে ব্যাংকটা কিভাবে পরিচালিত হবে। বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন্স আছে, যেগুলো বিসেকে রেজিস্ট্রিকৃত, সেগুলোর বিসেকের গাইডলাইন্স আছে, এবং এই বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন্সকে যদি যেই জায়গাতে আপনার হয়তো পরিপালন করলে কর্পোরেট গভর্নেন্সটা স্ট্রেনদেন হতো, কিন্তু সেগুলোকে দেখা গেল যে বারংবার এগুলোকে আপনার আইন সংশোধন করা হয়েছে। ব্যাংক কোম্পানি আইনে একই পরিবারের ডেফিনেশন বারবার চেঞ্জ করা হয়েছে। 6 বছর, 9 বছর, 12 বছর। 12 বছর আবার চালু হবে যেই তারিখ থেকে আইনটা হলো, ওই তারিখ থেকে, তার মানে আগে 9 বছর, পরের 12 বছর, 30 বছরও কোনো থাকলে কোনো অসুবিধা নেই। এবং সেই জায়গাতে যেটা স্বেচ্ছাচারিতা আসছে, কর্পোরেট গভর্নেন্সের যে রুলস আছে এগুলোকে মোটেও তোয়াক্কা করেনি। এখন আমি এই জায়গায় আসছি যে অডিটের কথা বলছেন, একটা হলো যে ইয়েস, ইট ইজ ট্রু যে ব্যাংকাররা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো তৈরি করার পরে অডিটরকে দায়িত্ব দেওয়া হয়। অডিটররা টেস্ট বেসিসে একটা সার্টেন পার্সেন্টেজ এরা পরীক্ষা করেন। ইটস নট পসিবল until and unless they have been assigned for. নর্মাল কোর্সে যেটা আছে সেটা ওনারা চেক করে ওনারা দেখলেন সেটুকুর মধ্যে এদের কোনো অবজারভেশন থাকলে সেটি হয়তো আপনার মিটিংয়ের মধ্যে বসে সেগুলোকে ওনারা ক্লাসিফাইড করেন। বাট নর্মাল কোর্সে একজন অডিটরের যে অপিনিয়নটা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ আপনারা বলেন না, তো সেটা দিতে হলে যেই পরিমাণ, যেই পার্সেন্টেজ দেখতে হবে, আমি একবারে বলবো না যে এদের দায়িত্ব ছিল না। ইয়েস, প্রিন্সিপাল রেসপন্সিবিলিটি হলো ব্যাংক ব্যবস্থাপনা এবং বোর্ডের টু অ্যাপ্রুভ দি অ্যাকাউন্টস, অ্যান্ড সেকেন্ডারি যে দায়িত্ব আছে সেটা আপনার অডিট দেখবে, নিশ্চয়ই দেখবে। এখানে উনি অনেকগুলো কথা বলেছেন, আমি আর ওই জায়গায় যেতে চাই না, বিরক্তি হয়ে যাবে। অফকোর্স আপনি কোন ফার্মকে নিচ্ছেন, অলদো ইট ইজ লিস্টেড উইথ দ্য রেগুলেটর, বাট তাদের কম্পিটেন্সি কী আছে, তাদের পাস্ট রেকর্ড কী আছে, এই জিনিসগুলো দেখেই নিতে হবে। বাট মুদ্রা কথা হলো যেটা, যে কর্পোরেট গভর্নেন্সের আমরা যেটা দেখেছি যে কর্পোরেট গভর্নেন্স একটা হলো যে ব্যাংক কোম্পানি আর যে মালিকানা,
এটা যখন নাকি পরিচালকরা যখন বোর্ডে বসেন, আমি এদের প্রতি রেসপেক্ট করেই বলছি, সবাই না, বাংলাদেশে কিন্তু ভালো প্রতিষ্ঠানের যথেষ্ট উদাহরণ আছে এবং এগুলোর গভর্নেন্স অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এবং তারা ভালো করছে। আর যেগুলোতে খারাপ হয়েছে, এখানে নির্দেশিত ঋণ এটাকে খেলাপি করা যাবে না, এটাকে গুড লোন হিসাবে ট্রিট করতে হবে। আমি এমনও দেখেছি 2018 সালে 5 কোটি টাকার একটা ঋণ দিয়ে আরম্ভ করেছিল, সেই ঋণটাকে 2024 সালে এসে 150 কোটি টাকা পর্যন্ত করেছে, কিন্তু 18 থেকে 24-এর ভিতরে কোনো টাকা পরিশোধ করা নেই, ক্যাশ ফ্লো জিরো, বাট ইট ইজ রিপোর্টেড অ্যাজ এ গুড লোন। এটা তো 18 সালেই ক্লাসিফাইড হয়েছে, ক্লাসিফাইড করা হয়নি। এটি প্রকাশ্যে আনবার ক্ষেত্রে কাদের রোল প্লে করা উচিত ছিল? কারা এই দায়িত্বটির উপরে ন্যস্ত ছিল, কাদের উপরে? এই দায়িত্বটা, মূল দায়িত্ব হলো যে ব্যাংকের যে রিপোর্টিং স্ট্যান্ডার্ড আছে, প্রত্যেকটা ব্যাংকেরই, বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন্স আছে, আপনার ঋণ শ্রেণীকরণ এবং প্রভিশনিং আপনি কিভাবে এটাকে ক্লাসিফাইড করবেন। একটা ঋণ মঞ্জুরির জন্য একটা গাইডলাইন্স আছে, নীতিমালা আছে, গভর্নেন্স আছে, ফলো আপের গাইডলাইন্স আছে, সেগুলো কোনো কিছু অনুসরণ, এগুলো একটাও কোনোটাই অনুসরণ করা। ধন্যবাদ। এবার আলোচনায় যেতে চাই একটু জনাব মোহাম্মদ আলী হোসেন প্রধানী, আপনাকে দিয়েই আমরা আমাদের যে আজকের আলোচনার বিষয়, যে এই যে ব্যাংকগুলো এখন বন্ধ হয়ে গেছে, নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউটগুলো একেবারে নাজুক অবস্থায় চলে এসছে, ইন্স্যুরেন্সগুলো এখন যারা এখানটাতে অ্যাকাউন্ট খুলেছে বা ইন্স্যুরেন্স করেছে তাদের টাকা ফেরত দিতে পারছে না, এমনতর অবস্থায় স্ব নিয়ন্ত্রক সংস্থাগুলো, বিশেষ করে আইডিআরএ বা কেন্দ্রীয় ব্যাংক, তারা এখন কতগুলো প্রতিষ্ঠান বন্ধ করে দিতে চাইছে এবং কতগুলোকে মার্জার করতে চাইছে। তো এটি তো সরকারের সিদ্ধান্ত, সরকার নিতেই পারে, কিন্তু এতে এই যে এখানে যাদের টাকা আছে, যারা ডিপোজিট করেছিল, ডিপোজিটার, যারা এখানে কর্মকর্তা কর্মচারী এবং যারা এখানে বিনিয়োগ করেছে, এর মধ্যে অনেকগুলো প্রতিষ্ঠান, ম্যাক্সিমাম প্রতিষ্ঠান লিস্টেড কোম্পানি, এই লিস্টেড কোম্পানির শেয়ার যারা কিনেছে, তাদের কি হবে? আপনি একজন সিনিয়র ব্যাংকার হিসাবে আপনার। ধন্যবাদ, এটা খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। বেসিক্যালি খারাপ যেগুলো হয়েছে, এগুলো তো খারাপ আগেই হয়েছে। এনবিএফআই এর কথা বলেছেন, আমি এনবিএফআই দিয়ে শুরু করি। এনবিএফআই এর বলা হয়েছে যে 20টা নিয়ে, আমি পত্রিকায় যেটা দেখছি সেটা লিকুইডেশনের কথা আসছে। অ্যাটলিস্ট আমানতকারীরা কিন্তু বিগত দীর্ঘ সময় ধরেই কিন্তু সেখানে ধর্ণা দিচ্ছে, কিন্তু কোনো টাকা পাচ্ছে না। তো অ্যাটলিস্ট রেগুলেটর দায়িত্ব নিচ্ছে লিকুইডেশনের মাধ্যমে হয়তো ফান্ড ইনজেক্ট করতে হবে, আমানতকারীদের টাকা ফেরতটা নিশ্চিত করা হচ্ছে। আর যদি 20টাকে যদি মার্চ করে যদি একটাই করে, তো সেই ক্ষেত্রে ধরেন অ্যাটলিস্ট একটা ইনস্টিটিউশনাল শেপে আসবে বলে আমি মনে করি। এখানে যারা স্টেক হোল্ডার আছে, কর্মচারী আছে, অল স্টেক হোল্ডার্স ইনক্লুডিং দ্য শেয়ার হোল্ডার্স, কারণ এখন যে অবস্থায় আছে, এই অবস্থা থেকে যদি সেটা 2 বছর হোক, 4 বছর হোক, 5 বছর পরেও যদি সেটা এনশিওর হয়, কিছুটা ইমপ্রুভ করে, অ্যাটলিস্ট ফাইন্যান্সিয়াল সেক্টরের স্ট্যাবিলিটির জন্য এই কাজগুলো খুব অত্যাবশ্যকীয় কাজ। আর এছাড়া বিকল্প আমার মনে হয় যে বেস্ট পসিবল যেটা আছে সেটাই বোধহয় রেগুলেটর করছে। ধন্যবাদ। আরেকটা আছে, আমি একটু ব্যাংকের কথাগুলো বলে দিই। আপনি ব্যাংকের কথা বলছেন, ব্যাংকগুলোর ক্ষেত্রে ইয়েস মার্জার হবে, মার্জার হওয়ার প্রস্তাব প্রক্রিয়াধীন আছে। সেখানে অনেকগুলো খরচ কমে আসবে, এটা সত্যি কথা, এবং গভর্নর মহোদয় বলেছেন আমানতকারীদেরকে নিশ্চিত করা হয়েছে যে আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবে। আরেকটা হলো যে যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের চাকরিও রিট্রান্সমেন্ট হবে না, এটিও কমিটমেন্ট করেছেন। আমানতকারীরা টাকা পাবেন। তাহলে বাকি থাকলো কোনটা? প্রতিষ্ঠানের ভায়াবিলিটি নিয়ে প্রশ্ন। এটা সময়ের ব্যাপার, নতুনভাবে ফান্ড ইনজেক্ট করতে হবে, তারা ব্যবসা করবে, সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি একটা সময় পরে সেটা আবার নর্মাল কোর্সে অপারেশনে আসবে। ধন্যবাদ। জনাব মোহাম্মদ এএফ নেসার উদ্দিন, আমি আপনার কাছে একটু জানতে চাই, আসলে আপনারা তো অ্যাকাউন্টিংয়ের সব বিষয়গুলোকে খেয়াল করেন, এখন যেভাবে হিসেব করা হচ্ছে, এই হিসেবের মধ্য দিয়ে বা এই যে মার্জার বা বন্ধ করে দেয়া, লিকুইডেশনের কথা বলা হচ্ছে, এটি দিয়ে কি আসলে কোনো সঠিক সুরাহার পথে হাঁটছে কি? দেখেন, এখানে বিষয়টাকে দুইভাবে দেখা দরকার। একটা হলো যারা নর্মাল কোর্সে ডিফল্ট করেছে, বিজনেস খারাপ হয়েছে কোনো কারণে, বাংলাদেশ ব্যাংক ইদানিং একটা পলিসি সাপোর্ট, একটা নীতি সহায়তা, একটা
বিষয় নিয়ে তারা সেটি তো বিনিয়োগকারীদের মানে ব্যবসায়ীদের জন্য। হ্যাঁ, ব্যবসায়ীদের কিন্তু জন্য। আমি বলছি যে কর্মকর্তা কর্মচারী এবং যারা এখানে ডিপোজিটার তাদের কি? আমি আসছি তা নীতি সহায়তা যেখানে দিচ্ছে সেখানে যদি তারা একটা সময় পাবে 10 বছর 12 বছর 15 বছর 7 বছর যাই সময় পায়, এই সময়টা তারা ব্যবসা করতে পারলে এইখানে তাদের কর্মচারীরা বলেন বা বিনিয়োগকারীরা বলেন, তারা ওখানে তো কোম্পানি মানে মেইনলি কোম্পানিরা তার সেই ব্যাংকগুলো তারা লোন শোধ করতে পারে, লোন শোধ করতে পারলে ব্যাংকও সেফ হয়ে যাবে। এখন ব্যাংকের ব্যাপারে এখানে যেটা হয়েছে সেটা হলো ব্যাংকের যারা বোর্ডে ছিল তারা নিজেদেরকে ভাবা উচিত ছিল ট্রাস্টি, যে আমি ডিপোজিটের টাকা আমি একজন ট্রাস্টি, নট দ্য ওনার। তারা ট্রাস্টির নাম মনে করে এই ক্ষেত্রে পেনাল অ্যাকশনে যাইতে হবে। আর আপনি মার্জারের কথা বলছেন, মার্জারে খুব একটা লাভ হবে না, কারণ কি আপনি সবগুলো পচা ডিম এক জায়গায় রাখতেন, লাভটা কি হলো? স্ট্রেংথ তো বাড়তেন। এখানে যেটা সমস্যা, যে কথাটা বলা হচ্ছে যে লিকুইডিটি সাপোর্টটা বাংলাদেশ ব্যাংকে ব্যাংকগুলোকে একটা টেম্পোরারি লিকুইডিটি সাপোর্ট দিতে হবে, এবং লিকুইডিটি সাপোর্ট দিয়ে ডিপোজিটারে যাতে টাকা পায়, আস্তে আস্তে পায়, তাদের একটা ইনস্টলমেন্ট। যেমন ইস্টার্ন ব্যাংক যখন ওই যে বিসিসিআই ব্যাংক যখন ইস্টার্ন ব্যাংক হলো, তখন তাদের অনেকের ডিপোজিটকে শেয়ারে কনভার্ট করা হয়েছিল, এবং অনেকের ডিপোজিটকে মানে আপনার ইনস্টলমেন্ট করে রিপে করা হয়েছে। এই ধরনের একটা সিস্টেমে যেতে। ধন্যবাদ।